হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জৈব রসায়নের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে যে কয়েকটি জৈব পদার্থের শিল্প, উৎস ও ব্যবহার। তাহলে কয়েকটি জৈব পদার্থের শিল্প, উৎস ও ব্যবহার। কয়েকটি জৈব পদার্থের শিল্প, উৎস ও ব্যবহার। এখন আমরা প্রথমে আসছি সিম্পলি মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4, সরলতম হাইড্রোকার্বন এবং সরলতম অ্যালকেন, এই মিথেন। এখন এই মিথেন আমরা বলতে পারি যে পেট্রোলিয়াম খনিতে, পেট্রোলিয়াম খনিতে প্রায় 80 থেকে 90% মিথেন পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস থেকে মিথেন পাওয়া যায়। এগুলো হচ্ছে স্বাভাবিক উৎস, বা আমরা বলতে পারি যে এগুলোর শিল্প উৎস। তাছাড়া কয়লার খনিতেও 30 থেকে 40% মিথেন পাওয়া যায়। তাহলে আমরা মিথেনের উৎস 1 নম্বর কি বললাম, আমি বলছি আবার যে পেট্রোলিয়াম খনিতে বলছি যে 70% থেকে 80% মিথেন পাওয়া যাচ্ছে। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর 3 নম্বর বলছি যে আমরা কয়লা খনিতে। মোটামুটি এই তিনটে হচ্ছে মিথেনের প্রধান উৎস। এবার হচ্ছে মিথেনের ব্যবহার। আমি এক একটা বলছি, মিথেন বলেছি, মিথেনের ব্যবহার। 1 নম্বর মিথেন তাহলে এই ব্যবহার। মিথেনের ব্যবহার হচ্ছে যে আমরা বলতে পারি যে প্রাকৃতিক জ্বালানি হিসেবে ব্যবহার করে। একটা হচ্ছে জ্বালানি হিসেবে মিথেন ব্যবহার করা হয়। তাছাড়া মিথানল প্রস্তুত করতে, মিথাইল ক্লোরাইড প্রস্তুত করতে, ক্লোরোফর্ম প্রস্তুত করতে, কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করতে মিথেন ব্যবহৃত হয়। তাহলে আমরা মিথেনের ব্যবহারগুলো করলাম যে জীবাশ্ম জ্বালানি হিসেবে আমরা প্রথমে হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করছি, মিথেনের ব্যবহার জ্বালানি হিসেবে। তারপরে আমরা বলছি যে কার্বন ব্ল্যাক। মিথেনকে যদি বায়ুর অবর্তমানে হাই টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কার্বন ব্ল্যাক হচ্ছে যে CH4 কে কি করব না 1000 ডিগ্রি সেলসিয়াসে যদি ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, কি করব দহন করলে কার্বনের কালো গুঁড়ো পাওয়া যাবে। এই কার্বন ব্ল্যাক কিন্তু ছাপার কালি হিসাবে ব্যবহৃত হয়। 2 নম্বর। 3 নম্বর আমরা বলতে পারি মিথানল CH3OH, মিথানল প্রস্তুত করতে ব্যবহার করা হচ্ছে। তারপরে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করতে মিথেন ব্যবহার হচ্ছে। এগুলো হচ্ছে মিথেনের প্রধান ব্যবহার। তাহলে আমরা কি দেখলাম, মিথেনের উৎস, মিথেনের ব্যবহার। ব্ল্যাকবোর্ড সুন্দরভাবে লিখে দেওয়া আছে। মিথেনের উৎস, এগুলো প্রাকৃতিক গ্যাসের মিথেন। কর্দমুক্ত জলা জায়গায় সেখান থেকে মিথেন যে একটা গ্যাস, বুদবুদ আকারে গ্যাস বেরোলে সেটা মিথেন গ্যাস। এগুলো মিথেনের উৎস। আর সরলতম অ্যালকেন মিথেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন অবশ্যই মিথেন হলো। এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে ইথিলিন C2H4, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই যে C2H4।
ডাবল বন্ডিং ইথিলিন, এটাকে আমরা ইথিন বলতে পারি। ইথিন, ইউপ্যাকে নাম, IUPAC, এটাকে বলা হয় ইথিন। ইউপ্যাকে নাম হচ্ছে ইথিন। তাই ইথিন কিভাবে প্রস্তুত করব, আমাদের প্রস্তুত করতে কিভাবে আমরা করব না, আমরা প্রাকৃতিক গ্যাস যে রয়েছে, প্রাকৃতিক গ্যাস মানে মিথেন, তাহলে মিথেনকে যদি আমরা হাই টেম্পারেচারে উত্তপ্ত করি তাহলে এটা বিয়োজিত হয়ে, তাহলে মিথেন থেকে, মিথেন প্রাকৃতিক গ্যাস মানে মিথেন, হাই টেম্পারেচারে এটাকে হয়ে C2H2 তে, C2H4 তে বিয়োজিত হচ্ছে, C2H4 তে বিয়োজিত হচ্ছে, C2H4 তে বিয়োজিত হচ্ছে। এবং আমরা যদি এটাকে 2 করি এখানে, তাহলে হচ্ছে প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে 2, দেখো 4 দুগুণে 8টা, 4 দুগুণে 8, এইটা হাই টেম্পারেচারে এটা বিয়োজিত হয়ে উৎপন্ন হচ্ছে। এবার ইথিলিনের ব্যবহার, ইথিলিন বা আমরা ইথিন যাই বলি না কেন, ব্যবহার 1 নম্বর হচ্ছে যে ইথিলিনের ব্যবহার হচ্ছে পলিথিন, 1 নম্বর হচ্ছে পলিথিন, পরে আরো আসছি। পলিথিন প্রস্তুতিতে, পলিথিন প্রস্তুতে, তাহলে পলিথিন প্রস্তুত করতে বিষাক্ত মাস্টার্ড গ্যাস, বিশেষ করে এগুলো সেনাবাহিনীতেই বিষাক্ত মাস্টার্ড গ্যাস আমরা কাজে লাগাই। ফল পাকাতে বিশুদ্ধ, তাহলে একটা হচ্ছে যে মাস্টার্ড গ্যাস, 3 নম্বর হচ্ছে ফল পাকাতে, ভালো করে দেখো, ফল পাকাতে আমরা ব্যবহার করছি ইথিলিন। তারপরে তো বলছি, দেখো ফল পাকাতে ব্যবহার করছি, আর করছি কি কৃত্রিম রবার প্রস্তুত করতে, এগুলো আমরা ব্যবহার করছি, কৃত্রিম রবার উৎপন্ন করতে আমরা। ওকে, তাহলে প্রাকৃতিক গ্যাসকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে আমরা ইথিলিন পাচ্ছি বা ইথিন পাচ্ছি। ব্যবহার বলছি পলিথিন প্রস্তুত করতে, পলিথিন আমাদের তো খুব পরে আমরা আসছি, পলিমার, মনোমার এগুলো নিয়ে আসছি। পলিথিন প্রস্তুত করতে, মাস্টার্ড গ্যাস, ফল পাকাতে, কৃত্রিম রবার এগুলো তৈরি করতে আমরা ব্যবহার করছি ইথিলিন। দেখো ব্ল্যাকবোর্ড দেখো, তাই হবে। এবার হচ্ছে যে অ্যাসিটিলিন হচ্ছে আরেকটা ব্যবহার করছি, দেখো দেখে নিচ্ছ। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন C2H2 অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ডাবল বন্ড থাকবে CHHC, এটাকে বলি আমরা ইথাইন। অ্যাসিডিনটাকে আমরা বলি ইথাইন। অ্যাসিটিলিন সাধারণভাবে তৈরি করা হয় কিভাবে? অ্যাসিটিলিন তৈরি করতে গেলে আমাদের যেটা বলা যেতে পারে যে মিথেনকে আমরা অ্যাসিটিলিন প্রস্তুত করার জন্য মিথেন আমরা নিচ্ছি, আর ইলেকট্রিক আর্ক আর 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এখান থেকে দেখা যাবে যে HC ট্রিপল বন্ড H, হাইড্রোজেন উৎপন্ন হবে 4টে, এটা তাহলে 3 দুগুণে 6টা দাঁড়াবে। এটা হচ্ছে অ্যাসিটিলিন উৎস। এটা এভাবে তৈরি করা হয়, শিল্প প্রস্তুতি। ব্যবহার অ্যাসিটিলিনের ব্যবহার, আমরা অ্যাসিটালডিহাইড তৈরি করতে অ্যাসিটিলিন ব্যবহার করতে পারি। অ্যাসিটালডিহাইড প্রস্তুত করতে
অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড আমরা যেটা বলি আমরা CH3CH অ্যাসিটালডিহাইড। 2 নম্বর হচ্ছে অক্সি অ্যাসিটিলিন সিকা, অক্সি অ্যাসিটিলিন, যেটা আমরা অ্যাসিটিলিন গ্যাস C2H2, অক্সি অ্যাসিটিলিন C2H2 প্লাস অক্সিজেন, এটা নিয়ে একটা হাই টেম্পারেচার প্লাস 3000 ডিগ্রি টেম্পারেচারে আমরা ঝালাইয়ের কাজে, ঝালাই অক্সিডেশন সিকা ঝালাইয়ের কাজে, ঝালাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন সিকা। তাছাড়া আমরা বলতে পারি যে কৃত্রিম তন্তু, কৃত্রিম তন্তু ফাইবার, কৃত্রিম তন্তু প্রস্তুতিতে আমরা অ্যাসিটিলিন ব্যবহার করা কৃত্রিম প্রস্তুতি। তাহলে আমরা প্রথমে মিথেন বলেছি, তারপরে ইথিলিন বললাম, তারপরে অ্যাসিটিলিন বললাম। এবার হচ্ছে এলপিজি। এলপিজি চলে যাচ্ছি এলপিজি। এলপিজি এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আমরা খনিজ তেল যে আমরা পাচ্ছি পেট্রোলিয়াম, তাহলে লিখছি পেট্রোলিয়াম কে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে পাতিত করতে হবে, মানে যেটাকে আংশিক পাতন বলা হয়, পাতিত করতে হবে। পাতিত করলে আমরা এলপিজি পাচ্ছি, এলপিজি পাচ্ছি। অ্যাকচুয়ালি এর প্রধান উপাদান হচ্ছে, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, বিউটেন। এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, বিউটেন। তাছাড়া খানিকটা মিথেন বা ইথিলিন এগুলো মিশে থাকে। তাই এলপিজির মুখ্য উপাদান কি দেবে? এটা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় এলপিজি। এখন এই এলপিজি আমরা কি ব্যবহার করি, এলপিজি কি কাজে ব্যবহার করি? একদম পরিষ্কার কথা যে জ্বালানি, মেনলি একটাই কথা, বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি ব্যবহার করা হয়। তাহলে এলপিজি কিভাবে ব্যবহার হচ্ছে? পেট্রোলিয়ামকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে পাতিত করলে আমরা একটা পেট্রোলিয়াম গ্যাস পাবো। সেটাকে যদি চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়, সেটাকে বলা হচ্ছে এলপিজি। তাহলে এলপিজির ব্যবহার এলপিজির ব্যবহার আমরা লিখতে প্রথম হচ্ছে যে জ্বালানি। এই কথাটা মনে রাখবে যে জ্বালানি, আমরা ভুলে যাই, অনেক কথা ভুলে যাই। এলপিজি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সে জ্বালানি মানে রান্নার কাজে, রান্নার জ্বালানি হতে পারে। তাছাড়া কলকারখানায় আমাদের তো লৌহ ইস্পাত শিল্পেতে তো প্রচুর পরিমাণে আগুনের প্রয়োজন হয়, জ্বালানির প্রচুর আগুনের প্রয়োজন হয়, হাই টেম্পারেচার প্রডিউস করতে হয়, তাহলে সেখানেও আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা মোটর গাড়িতেও আমরা ব্যবহার করতে পারি, মোটর গাড়িতে আমরা এলপিজি ব্যবহার করতে পারি, বা বিভিন্ন গাড়ি চালানোর কাজেতে আমরা এলপিজি ব্যবহার করতে পারি। এখন বাড়ির কাজেতে একটু সেফটি হিসেবে এলপিজি, এটাকে সেফটি হিসেবে ফর সেফটি এলপিজি ওই যে সিলিন্ডারের মধ্যে আমরা মিথাইল বা ইথাইল মার্কাপ্টন বলে একটা দুর্গন্ধযুক্ত পদার্থ, রাসায়নিক পদার্থ, কেমিক্যাল ব্যবহার করা হয়, যাতে এলপিজি সিলিন্ডার যদি লিক করে, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে সহজে আমরা সেগুলো শনাক্ত করতে পারবো, সঙ্গে সঙ্গে তার
প্রিকশন বা সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে, এটা মনে রাখবে। খুব সুরক্ষিত রাখার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে, তাহলে এলপিজি হলো। আর একটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে সিএনজি। সিএনজি প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন প্রাকৃতিক গ্যাসের খনি আছে, ন্যাচারাল গ্যাস। বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসের খনি আছে। সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস, সিএনজি। তাহলে এলপিজির বললাম মুখ্য উপাদান বলেছি বিউটেন, আমি আগেই বলেছি এলপিজির মুখ্য উপাদান হচ্ছে বিউটেন। এবার বলছি সিএনজি, সিএনজি এটাকে আমরা বলছি যে COMPRESSED, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা বিভিন্ন খনি থেকে আমরা এটা পাচ্ছি, প্রাকৃতিক গ্যাসের খনি আছে, সেই খনি থেকে গ্যাসটাকে সংগ্রহ করা হচ্ছে এবং সেটাকে কি করা হচ্ছে, কম্প্রেস করে ঘনীভূত করা হচ্ছে। এই জন্য কম্প্রেস হচ্ছে, এটা বলে ঘনীভূত প্রাকৃতিক গ্যাস। কম্প্রেস মানে ঘনীভূত, ঘনীভূত করে আমরা সিলিন্ডারে ভরে নিচ্ছি, জ্বালানি হিসেবে ব্যবহার করা। এলপিজি আবার বলে জ্বালানি হিসেবে, সে যে কোনো জ্বালানি, হ্যাঁ, বিভিন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে এলপিজি। এলপিজি বিভিন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা নিয়ে ভাবার দরকার নেই। জ্বালানি হিসেবে মোটর গাড়ি সাইকেলে জ্বালানি, তারপরে কলকারখানা হিসেবে জ্বালানি করা হয়, লৌহ ইস্পাত শিল্পে জ্বালানি ব্যবহার করা হচ্ছে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই হলো আমাদের এলপিজির ব্যবহার। এইবার আমরা তিনটে পদার্থের কথা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে করব। একটা হচ্ছে যে মিথেন, লিখে রাখছি মিথেন CH4। তারপরে বলছি যে ইথিলিন, আমি আবার বলছি ইথিলিনের এর মিথেন, মিথেন এটা ইউপ্যাকে নাম, এটা ইথিলিনটাকে বলা হচ্ছে ইথিন, C2H4, ঠিক আছে, C2H4। আর হচ্ছে অ্যাসিটিলিন, যেটাকে আমরা বলি যে ইথাইন, যেটা হচ্ছে C2H2 ট্রিপল বন্ডিং, এটাকে বলা হচ্ছে ইথাইন। এই তিনটের আমরা কিছু রিয়াকশন আমরা করব, মিথেনের রিয়াকশন, ইথিলিনের রিয়াকশন, আর এটা তিনটে রিয়াকশন আমাদের জানবো, স্টেপ বাই স্টেপ জানবো। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে এই যে এই রিয়াকশনগুলো হয়, এই রিয়াকশনগুলো এর সঙ্গে এইভাবে রিয়াকশন ঘটে এবং এই পদার্থ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এগুলো আমাদের জানতে হবে। এটা তো আমাদের জানাটাই তো আমাদের কাজ, লেখাপড়া মানেই তো জানা এবং সেটাকে মনে রাখা এবং বাস্তব জীবনে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করা, এই আর কি। তাহলে প্রথমে আমরা মিথেন, প্রথমে একটা ফার্স্ট আলোচনা করছি মিথেন। মিথেনের আমি দুটো রিয়াকশন আমরা আলোচনা করব, মিথেনের দুটো রিয়াকশন। প্রথমে আমি মিথেনের বলছি, মিথেনের সিম্পল দহন হলো, মিথেনের সিম্পল দহন হলো, মিথেনকে জ্বালালে কি হবে? তা মিথেনকে জ্বালালে কি হবে? একটা জৈব হাইড্রোকার্বনকে জ্বালালে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। তাহলে দেখা যায় CH4, নিশ্চয়ই এখানে দহনের জন্য অক্সিজেন প্রয়োজন হবে, তাহলে এবার একদম প্লেন লিখে দাও CO2 প্লাস H2O। তা দেখা যাক CO2 প্লাস H2, তা H2O উৎপন্ন হবে, তাহলে এখানে 2 করতে হবে, এখানে 2 করতে হবে, ঠিক আছে। আর ভুল করলাম, চারটে অক্সিজেন, দেখো মিলে গেল। মিথেনের সিম্পল দহনেতে এটা হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড এবং এটা দহন বিক্রিয়া, মিথেনের দহন বিক্রিয়া, আমরা বলতে পারি যে দহন বিক্রিয়া। তাহলে মিথেনের দহন বিক্রিয়া, ভেরি সিম্পল, মিথেনের দহন বিক্রিয়া দেখে নাও। এরপর যেটা একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, সেই রিয়াকশনটা আমরা বলতে পারি, যেটাকে আমরা বলছি আমাদের মিথেনের সাবস্টিটিউশন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা এটা খুব ইম্পর্টেন্ট, মিথেন আমরা পড়ছি কিন্তু মিথেন, তাহলে মিথেনের
প্রতিস্থাপন বিক্রিয়া, ইয়েস, মিথেনের প্রতিস্থাপন, মিথেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন CH4, তা এর সঙ্গে একে আমরা ক্লোরিন দিয়ে যদি আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন দিয়ে আমরা এটাকে প্রতিস্থাপন করব, এবং আমরা ইউভি রে বা সূর্যালোক একটাই কথা, সূর্যালোকের উপস্থিতিতে দেখো ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, কিচ্ছু নয়, একটা হাইড্রোজেন রিপ্লেসড হবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে থেকে হয়ে যাবে CH3Cl প্লাস HCl, এটা ফার্স্ট স্টেপ রিঅ্যাকশন। আবার এইটা CH3Cl প্লাস Cl2 একই হয়ে যাবে CH2Cl2 প্লাস HCl, আবার CH2Cl2 প্লাস Cl2 সেম একই সূর্যালোকের উপস্থিতিতে, তার হয়ে যাবে CHCl3 কার্বন টেট্রাক্লোরাইড এটাকে বলা হয় প্লাস HCl, এটা হচ্ছে তোমার ক্লোরোফর্ম CHCl, আর হচ্ছে CHCl3 প্লাস Cl2, এবার হয়ে যাবে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। একবারে টোটাল হাইড্রোজেন পরমাণুগুলো, মিথেনের যে 4টে হাইড্রোজেন পরমাণু, প্রথমে একটা ফার্স্ট স্টেপ রিঅ্যাকশনেতে কি হলো না, এই যে CH3Cl মিথাইল ক্লোরাইড, বা আমরা বলবো যে মনোক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, ঠিক আছে, আর এটা হলো টেট্রাক্লোরোমিথেন। তাহলে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট, দুটো স্টেপ হয়তো বলবো 2 নম্বরের জন্য। ইউভি এখানে রয়েছে, এখানেতে ইউভি থাকবে, এখানেতে ইউভি বা সানলাইট একই কথা, ইউভি সানলাইট, সানলাইট, সূর্যালোকে বিক্ষিপ্ত সূর্যালোকে এই রিঅ্যাকশনগুলো ঘটছে, প্লাস HClটা আমরা লিখে নিই, এই যে 4 স্টেপ রিঅ্যাকশন, সব কটা হাইড্রোজেন। একমাত্র প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পৃক্ত হাইড্রোকার্বন করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এখানে ক্লোরিনের বদলে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন অ্যাটমস আর রিপ্লেসড বাই ক্লোরিন অ্যাটম। এখানে প্রতিস্থাপন, এখানে ক্লোরিনের বদলে ব্রোমিন নিলেও সেই একই রিঅ্যাকশন হবে, একই পদ্ধতিতে আমরা এই যে Cl এর বদলে Br এইভাবে আমরা মিথেনের প্রতিস্থাপন, খুব ইম্পর্টেন্ট মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। এইবার আমরা চলে যাচ্ছি ইথিলিন। দেখতে পাচ্ছি ইথিলিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আমরা দেখতে পাচ্ছি যে ইথিলিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ডাবল বন্ডিং। কি কাজ, এর একটা সুন্দর বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, এর বিক্রিয়া হচ্ছে দ্রুত বিক্রিয়া, যেটাকে বলে দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, অ্যাডিশন রিঅ্যাকশন। কিরকম দেখো, এই H2C ডাবল বন্ড HCH2, নিকেল চূর্ণ অনুঘটক হতে পারে, প্যালাডিয়াম হতে পারে, প্লাটিনাম হতে পারে, PDPT প্লাটিনাম। আর মোটামুটি ধরো নিকেল চূর্ণ অনুঘটক এবং 200 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হয়। এটা কি হবে দেখো, CH3 ইন্টারেস্টিং, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত, অর্থাৎ এটাকে হাইড্রোজেনেশনও বলা হয়, হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেনেশন, এটাকে বলে অ্যাডিশন রিঅ্যাকশন। ভেরি ইন্টারেস্টিং, অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে এই হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। আর একটা হচ্ছে ব্রোমিনের সঙ্গে যদি বিক্রিয়াটা করি, তাহলে CH2 প্লাস Br2, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া যদি করি তাহলে দেখা যাবে যে এটা হয়ে যাচ্ছে, প্রথমে হয়ে যাবে
CH2 Br, এবার সিঙ্গেল বন্ড হয়ে গেছে CH2 Br, 1,2 ডাইব্রোমো, তখন কিন্তু হয়ে যাবে 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন, যেটাকে আমরা ANE বলি। সিঙ্গেল বন্ডিং, সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এটা ভেরি ইন্টারেস্টিং রিঅ্যাকশন। এই যে ব্রোমিনের সঙ্গে, এটা হচ্ছে লাল বর্ণ, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, ব্রোমিন জলের মধ্যে যদি গ্যাস চালনা করা হয়, ইথিলিন গ্যাস চালনা করা হয়, এটা তাহলে বর্ণহীন, বর্ণহীন। তাহলে একটা ছোট্ট ব্রোমিন জলের মধ্য দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয়, তাহলে দ্রবণের বর্ণ কি হবে, কি পরিবর্তিত হবে? তাহলে বলতে হবে বর্ণহীন। এই হলো আমাদের ইথিলিনের একটা, এটা তাহলে আমরা বললাম যে এটা একটা বিক্রিয়া হলো, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া হলো, আর এটা হচ্ছে যে সংযোজন বিক্রিয়া। এখানে একটা জিনিস আমরা কিচ্ছু লিখিনি, দেখো এখানে যে এইটি, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এটা লিখিনি কিন্তু, দেখো ভেরি ইন্টারেস্টিং। হাইড্রোজেন লিখতেই হবে, H2, আমি পাস করে গেছি, কিন্তু হাইড্রোজেন যুক্ত হলে হাইড্রোজেন একটা করে হাইড্রোজেন বাড়লো কোথা থেকে, হাইড্রোজেন যুক্ত হবে অবশ্যই। ওকে, কমন, তাহলে এটা হলো। এবার হচ্ছে যে ইথিলিনের পলিমারাইজেশন, অর্থাৎ ইথিলিনের অসংখ্য অণু যুক্ত হয়ে কিভাবে পলিমার তৈরি করছে, দেখো এই যে N CH2 দেখতে পাচ্ছ, টেম্পারেচার কত, 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর Cr2O3 এটা হচ্ছে অনুঘটক, ক্যাটালিস্ট। এখানে কি হবে দেখো, এই যে H2C CH2 একই কথা, N, এখানে Nটা এখানে আছে, এখানে N, তার মানে N অবশ্যই N গ্রেটার দেন 1000, 1000টা মিনিমাম পলিমারাইজেশন, 1000টা এরকম অণু তৈরি, মিনিমাম 1000 লক্ষ অণু। এটাকে বলা হচ্ছে যে ইথিলিনের পলিমারাইজেশন। ইথিলিনের পলিমারাইজেশন অর্থাৎ আমরা এখান থেকে ইথিলিন থেকে কি পাচ্ছি, এটাকে বলা হচ্ছে, এটাকে পলিথিন বলা হচ্ছে, পলিথিন বলা হচ্ছে। আর এটা হচ্ছে ইথিলিন, একটু পড়তে হয় ভালো করে। ইথিলিন থেকে পলিথিন, এই রিঅ্যাকশন কি না, 150 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে Cr2O3 অনুঘটকের উপস্থিতিতে অসংখ্য ইথিলিন অণু যুক্ত হয়ে একটা পলিথিন বৃহৎ আণবিক গুরুত্ব বিশিষ্ট অণু গঠন করছে। এটাকে বলা হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন। খুব সুন্দর, দেখো তাহলে আমরা ইথিলিনের এই রিঅ্যাকশনগুলো করলাম। এরপর আমাদের চলে আসছে এরপরের রিঅ্যাকশনটা, তাহলে আমরা প্রথমে আমরা মিথেনের দুটো রিঅ্যাকশন বলেছি। মিথেনের যেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। আর এখানে বললাম একটা হচ্ছে, এটাকে হাইড্রোজেনেশন বলতে পারি, এটা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, লাল বর্ণের ব্রোমিন বর্ণহীন 1,2 ডাইব্রোমো ইথেন, যেহেতু এটা সম্পৃক্ত যৌগ ইথেন N, সম্পৃক্ত হলে ওয়ান বন্ডিং N, দ্বিবন্ধ হলে ইন, আর ত্রিবন্ধ হলে YN, সিঙ্গেল বন্ডিং, ডবল বন্ডিং, এটা ট্রিপল বন্ডিং। এগুলো মনে রাখতে হবে, বারবার করলে মনে রাখবে। হ্যাঁ, ওকে, এবার আমরা চলে যাচ্ছি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যাসিটিলিনের আমরা রিঅ্যাকশনটা, আমরা অ্যাসিটিলিনের এই রিঅ্যাকশনটা আমরা খুব সহজেই করতে পারি। কি অ্যাসিটিলিনের রিঅ্যাকশন, অ্যাসিটিলিন লিখছি, অ্যাসিটিলিন C2H2 তারপর প্রথমে আমরা অ্যাসিটিলিনের বলতে পারি অ্যাডিশন রিঅ্যাকশন, যুত বিক্রিয়া কিভাবে বলছি, এই যে CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন, সেই সেম প্রসেস। হ্যাঁ, নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে
200 থেকে নিকের জন্য অনুঘটকের উপস্থিতিতে আমরা 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেটা করি, 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এখানে কিন্তু যে হাইড্রোজেন যুক্ত হবে, দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে ট্রিপল বন্ড ডাবল বন্ড হচ্ছে, দেখো H2C ডাবল বন্ড H2C, দেখো ভেরি গুড, এবার CH2 এইভাবে লিখছি। ওকে, দেখো দুটো হাইড্রোজেন থেকে আরো দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে এইটা। এবার এটা এর পরেতে আবার সেম এর সঙ্গে প্লাস H2 যোগ করছি, অ্যাডিশন রিঅ্যাকশনে, তাহলে অ্যাসিটিলিনের অ্যাডিশন রিঅ্যাকশনে তাহলে প্লাস H2 যোগ করছি। H2 যোগ করলে আমরা কি পাবো? H2 যোগ করলে আমরা পাবো, দেখো সেই H2 যোগ করলে তাহলে আর দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, এটা সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত সবসময় সবাই সম্পৃক্ত হতে চায়, তাহলে সম্পৃক্ত হতে গেলে তাহলে কত কি হবে? H3C CH3। দেখো এখানে কি হয়ে গেল বলতো, এটা এখানে প্রথমে হলো কি, এটা হচ্ছে ইথিন, এখানে কি হলো? মিথ ইথ, ভুল বললাম, এটা হচ্ছে ইথাইল। দেখো ইথাইল OIN ট্রিপল বন্ড, তারপরে হলো ইথিন ডবল বন্ড, ইথিন হলো, তারপরে সিঙ্গেল বন্ড হয়ে গেল ইথেন। এটা হচ্ছে স্যাচুরেটেড এটা হলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ভেরি সিম্পল রিঅ্যাকশন, দেখো খুব ভালো করে রাখো। এবার হচ্ছে যে আমরা একটা রিঅ্যাকশন করব ব্রোমিনের সঙ্গে রিঅ্যাকশনটা, তাহলে রিঅ্যাকশন উইথ ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিটিলিনের ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি এইটা HC ট্রিপল বন্ড CH। দেখো ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, এখানেতে আমরা PB প্যালাডিয়াম নেব আর বেরিয়াম সালফেট BaSO4 প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট আমরা এখানেতে অনুঘটক নিলাম। তা এর সঙ্গে যদি এর সঙ্গে এটা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া থাকে, এখানে ব্রোমিন নিতে হবে, HC ট্রিপল বন্ড CH প্লাস Br2, ব্রোমিন লাল, এটা লাল বর্ণ, এটা লাল বর্ণ। তা থেকে আমরা কি পাচ্ছি? প্রথমে পাবো আমরা CH ডবল বন্ড হয়ে গেল CH, এখানে একটা Br যোগ করব আর এখানে একটা Br যোগ করব, তাহলে এটা কি হলো? ডবল বন্ড, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড, তাহলে এই যে মিথেন ইথেন, তাহলে এটা হলো 1,2 ডাইব্রোমো 1,2 ডাইব্রোমো ইথেন। ইথিন। ঠিক সিমিলারলি এইটা কমপ্লিট হবে প্লাস Br2 আবার যোগ করব, আবার Br2 সেম কন্ডিশন, Br2 যোগ করলে এবারে আমরা স্যাচুরেটেড পাবো কিভাবে? CH এখানে Br, এখানে Br, এখানে Br, এখানে Br। দেখো 1 2 3 4, এখানে তো হাইড্রোজেন আছে, তাহলে এটা হয়ে গেল কি যে 1 1 1 2, তো 1 1 1 1 পজিশনে দুটো ব্রোমিন আছে, এখানে 2 পজিশনে দুটো 1 1 2 2 চারটে টেট্রা ব্রোমো
টেট্রা ব্রোমো, এবারে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে ইথেন, এন হয়ে গেল, তাহলে মিথ ইথেন, এগুলো খুব সুন্দর ইথেন। দেখো সি, তাহলে এখানেতে লাল বর্ণ, এখানে বর্ণহীন হয়ে যাবে, যাই হোক এটা বর্ণহীন। তাহলে ফার্স্ট স্টেপে এটার সঙ্গে বিক্রিয়া হয়ে যে 1,2-ডাইব্রোমো ইথিন তৈরি হলো, ডবল বন্ডিং হয়ে যায় ইথিন ইএন। আবার ব্রোমিনের সঙ্গে Br2, যদি এখানে Br2 যোগ করেছি, আবার ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়ে এখানে দুটো ব্রোমিন যুক্ত হলো, দুয়ে ট্রিপল বন্ড ডাবল বন্ডে হলো। এবার এটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যখনই সম্পৃক্ত হয়ে যাবে তখন তো আর তো রিয়াকশন হওয়ার কোনো প্রাসঙ্গিকতাই নেই। তাহলে আমরা মোটামুটি এইগুলো জানলাম। আমরা এই রিয়াকশানগুলো বেশ করে মিথেন, তারপরেতে ইথিলিন, অ্যাসিটিলিন, এমনি আমরা সিম্পল বুঝি, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের, তারপরেতে এলপিজি, তারপরে সিএনজি, এগুলোর উৎস কলকাতা থেকে পাওয়া যায়, এদের উৎস কী, আর দ্বিতীয় হচ্ছে যে এদের ব্যবহার, আর এগুলোর সঙ্গে রিয়াকশানগুলো আমরা আলোচনা করলাম। তাহলে এই পর্যন্তই আজকের ভিডিও থাক, নেক্সট দিন আমরা পরের অংশ আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।